কন্ট্যাক্ট পেপার অনুযায়ী আজ থেকে তুমি আমার বিয়ে করার রক্ষিতা। চিন্তা নেই তোমার, যা চাই তা তুমি পেয়ে যাবে। এখন সাইন করো। কথাটা বলে কন্ট্রাক্ট পেপারটা এগিয়ে দিল মিস্টার ইজহান। তার মুখ থেকে এমন একটি কথা শুনে আমার সারা শরীর হিমশীতল হয়ে গেল, চোখের জল গড়িয়ে পড়ল দুপোটা। পেপারের পাশে থাকা কালো কুচকুচে ঘনকালির কলমটি তুলে সাইন করে দিলাম। ভাগের এই পরম উপহাস মাথা পেতে নিলাম। সাইন হতেই মিস্টার ইজহান টেনে নিয়ে গেলেন আমাকে পাশের রুমে, ধাক্কা দিয়ে ফেলে দিলেন বিছানার উপর। পরনের জ্যাকেটটি খুলে ফেলে দিলেন দূরে। পর মুহূর্তেই হামলে পড়লেন আমার শরীরে, ক্ষত বিক্ষত করে দিলেন তার নখের আঁচড়ে, কামড়ে দাগ বসিয়ে দিলেন আমার শরীরে। আমি সইতে পারছিলাম না, মনে হচ্ছিল আগুনের মাঝে জ্যান্ত পোড়ানো হচ্ছে আমাকে। আমি কাকুতি মিনতি করে গেলাম, শেষ রক্ষে আর হলো না। সদ্য বিয়ে করা বরের রক্ষিতা বউয়ের কর্তব্য নেভানো ছাড়া আর কোনো পথই রইল না যে। একসময় উনি থেমে গেলেন, হয়তো তার কাজ শেষ। আমার ক্ষতবিক্ষত শরীরটা পড়ে রইল বিধ্বস্তভাবে বিছানার উপর, গলা শুকিয়ে কাট। মিস্টার ইজহান উঠে সোজা ওয়াশরুমে চলে ফিরে এসে কচকচে কিছু 1000 টাকার বান্ডিল ঝুলে মারলেন শরীরে। দাম্ভিক মুখানা গম্ভীর বরফ কণ্ঠে বললেন, এখনের জন্য এতটুকুই, রাতের জন্য তৈরি থেকো। তার কথাটুকু কানে যেতেই থমকালাম। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়েছে আমার শরীর, কিন্তু তা ভালোবাসার নয়, মরণ যন্ত্রণার। আবার সেই একই যন্ত্রণা সইতে হবে আমার ক্ষতবিক্ষত শরীর, যেটা নিয়ে উঠে বসতে পর্যন্ত পারছি না। সেই শরীরে আর এক দফা সঙ্গম কিভাবে করতে চান তিনি? একটু কি দয়ামায়া নেই তার মনে নাকি? আমি খুব কষ্টে বললাম, মিস্টার ইজহান, আজ আর না, দয়া করুন, আজ অন্তত। মাঝপথে থামিয়ে দিলেন উনি আমাকে, কোনো ভ্রুক্ষেপহীন ছাড়াই বলে উঠলেন, টাকাটা বুঝি তোমার দরকার নেই না? বুকের মাঝে কামড় দিয়ে উঠল আমার। টাকাটা প্রয়োজন নেই মানে? টাকার প্রয়োজনই তো আজ নিজেকে বিকিয়ে দিলাম আর হারালাম আমার সতীর্থ। আমি শুকনো মুখে বললাম, ঠিক আছে, রাতে আবার চলে আসবো। উনি তাৎক্ষণিক বললেন, তুমি এখন আমার রক্ষিতা বউ, তোমার যাবতীয় জিনিস নিয়ে চলে আসবে। এখন থেকে আমার বাসায় থাকবে। কখন আমার তোমাকে প্রয়োজন পড়ে যায় বলা যায় না। আমি চুপ করে রইলাম। লোকটি বেরিয়ে গেল। আমি টাকাগুলো তুলে নিলাম, পাশেই পড়ে থাকা কাপড়গুলো কুড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। ঝর্ণার পানির নিচে নিজেকে মেলে ধরতেই ব্যথায় কুঁকড়ে উঠলাম। যেখানে পানি লাগছে জ্বালা করছে খুব, অসহ্য ব্যথা শরীরে। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস! প্রয়োজনের কাছে নিজের সতীত্ব হেরে গেল। হয়ে গেলাম সুপারস্টার ইজহান মেহরাবের বিবাহিত রক্ষিতা। গা গুলিয়ে এলো আমার, মাটিতে বসে পড়লাম। ধুয়ে যেতে দিলাম আরও কিছুক্ষণ আগে করা মিস্টার ইজহানের স্পর্শগুলো, কিন্তু মনের দাগগুলো কি আদৌ যাবে? না, যাবে না, কখনো না। গাড়ির পিছনের সিটে হেলে বসে আছে ইজহান, চোখ জোড়া গম্ভীর শীতল, তাকিয়ে আছে বাইরের দিকে, চিত্র নৈসর্গিক সৌন্দর্যের দিকে। উদাসীন সেই দৃষ্টি। তার ম্যানেজার অধিরাজ ইজহানকে এমন উদাস দেখে বলল, ইজহান, আমরা না হয় মিটিং ক্যান্সেল করে দিই। ইজহান তাকালো অধিরাজের দিকে, গম্ভীর কণ্ঠে বলল, ওয়াই? তোমার মনটা হয়তো ভালো না, তাই। ইজহানকে থামিয়ে দিয়ে বলল, আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখতে আমি জানি, সো কিপ কোয়াইট। অধিরাজ চুপ করে গেল। মাঝে মাঝে ইজহানের অভিব্যক্তি কিছুতেই বুঝতে পারে না। অল্প বয়সে ছেলেটি নিজের যোগ্যতায় নাম যশ পাওয়ার সব কামিয়েছে। চলচ্চিত্রের জগতে একযোগ কাজ করে ছেড়ে দিয়েছে, এবার রাজনীতির কাজে জড়িয়ে গিয়েছে। আজ 1 বছর হলো, অথচ তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই। এমন একটি গম্ভীর মানুষ, সে কিনা তার বাবার ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধুর মেয়েকে বিয়ে করে ঘরের রক্ষিতা করতে পারে। কই, ওর ক্যারেক্টারে তো মেয়েলি কোনো দাগ নেই। তাহলে কেন এমন করলো সায়ন? শুধু কি টাকার জন্য, নাকি পিছনে কোনো অন্য রহস্য রয়েছে? দিন ফুরিয়ে রাত হতে লাগলো। ধীরে ধীরে বৃষ্টি পৃথিবীর বুকে ভাসিয়ে দিতে লাগলো। ভাসিয়ে গেল আমার বুকের ভিতরটা। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছি। আমার বাবা আজিজুল হক একসময় বিশিষ্ট শিল্পপতি ছিলেন।
অথচ আজ আজ ওনার আইসিইউর খরচ বহন করতেই হিমশিম খাচ্ছি। হুট করেই বাবা কিভাবে যেন দেউলিয়া হয়ে গেলেন, তা সহ্য করতে না পেরে স্ট্রোক করলেন, আর এখন বিছানায় শয্যাশায়ী। ছোট শ্বাস বেরিয়ে এলো আমার ভিতর থেকে। তখনই ফোনের রিংটোন তীক্ষ্ণ আওয়াজ তুলল। ভেজা চোখের হাতের মুঠোয় থাকা ফোনটি তুলতেই জলজল করে উঠল মিস্টার ইজহানের নাম। আমি গাল ফুলিয়ে শ্বাস নিলাম, চোখের জলটুকু মুছে ফেলে ফোনটা তুলে নিলাম। একটা ঠান্ডা গম্ভীর গলা আমার কানের পর্দায় ধাক্কা দিয়ে গেল। শরীরে মাঝে কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। ইজহান বললেন, ওয়ারিউ শ্যামা? আমি শুকনো ঢোক গিললাম, ঠোঁট ভাঁজ করে বললাম, আসছি। মধ্যরাত। ওয়াশরুমের ভিতর থেকে পানির কলকল শব্দ ভেসে আসছে। কিছুক্ষণের মাঝেই ওয়াশরুমের দরজা ঠেলে বের হলেন মিস্টার ইজহান মেহরাব জাহরান। তাকে দেখে আমার ভিতরটা তীব্র বিতৃষ্ণায় নাড়া দিয়ে উঠল। কিছুক্ষণ আগের দেওয়া তার মরণ যন্ত্রণা এখনও রয়েছে আমার শরীরে। যতবার আলিঙ্গন করেছে মিস্টার ইজহান, মনে হয়েছে আমার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বসে গেছে কামড়, নখের আঁচড়ের দাগ। আবার সমবয়সী বান্ধবীদের কাছ থেকে জেনেছিলাম বিয়ের রাতটুকু হয় কতটা রোম্যান্টিক, ভালোবাসায় ভরপুর। কিন্তু আমার বেলায় এমন হলো কেন? দ্বিতীয়বার সঙ্গমের সময়ও তো এত অসহ্য যন্ত্রণা। আমি কি তার বিয়ে করার রক্ষিতা বলে? আচ্ছা, মানুষটা কি এই জন্যই বিয়ে করেছে আমাকে, যে যখন তখন মিলিত হতে পারবে এমন হিংস্রভাবে? নাকি আরও অন্য কোনো উদ্দেশ্য আছে তার? আমি ভয়ে ভয়ে তাকালাম মানুষটার দিকে। কালো কুচকুচে গভীর নির্লিপ্ত চোখে তাকিয়েছে আমার দিকে। আমি সাদা বিছানার চাদরটা জড়িয়ে নিলাম বস্ত্রহীন গায়ে। মিস্টার ইজহান এগিয়ে এলেন তার নগ্ন পায়ে। ভেজা শরীরের বিন্দু বিন্দু পানি নিদারুণ লাগছে। ঘরের নিয়ন আলোয় চলচ্চিত্র কিং ইজহান মেহরাব জাহরানকে কতটাই না মায়াময় লাগছে। কিন্তু এই মানুষটির গম্ভীর শীতল বরফ চাহনিতে জমিয়ে দিচ্ছে আমাকে। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু মানুষটি অব্যক্তহীন। কত শত মেয়ের স্বপ্নের রাজকুমার উনি। সুটামো দেহের বাদামি রংটি নিয়ন আলোয় মারাত্মক সৌন্দর্য লাগছে। উনি এগিয়ে এলেন, আমার মুখোমুখি বসলেন। চোখে চোখ মিলে দৃষ্টি মিলিত হলো। তার চোখ মুখ দেখে কিছু বোঝার ক্ষমতা নেই আমার। মুখ ফুটে কিছু বলারও সাহস পাচ্ছি না। আমার ভাবনার মাঝে ছেদ ফেলে তার বরফ ঠান্ডা গলায় বললেন, আমাদের মাঝে কি হচ্ছে না হচ্ছে তা যেন কেউ জানতে না পারে, এমনকি তোমার পরিবার আর বাইরের জগৎ। আমি মাথা নত করে ফেললাম। পরিবারেরকে কিভাবে জানাবো? একটা মাত্র ছোট বোন, আর বাবাই তো আমার সব। বাবা লড়াই করছে আইসিইউ বেডে, বোনকে ফেলে রেখে এসেছি হোস্টেলে। এই ছন্ন ছাড়া জীবনে কাকে কিভাবে বলবো আমি? তবুও মাথা নাড়ালাম, কেউ জানবে না। মানুষটা যেন বিশ্বাসই হচ্ছে না আমার কথা। তীক্ষ্ণ দৃষ্টি মেলে চেপে ধরলেন আমার গাল তার শক্ত সুঠামো হাতে। আমি কুকড়ে উঠলাম তার কড়া হঠাৎ আঘাতে। মুহূর্তেই চোখ ভর্তি হলো জলে। মিস্টার ইজহান হিসিয়ে বললেন, আর কেউ যদি জানতে পারে না, শেষ করে দিব তোমাকে, তোমার বাবাকে আর তোমাকে, বোনকে। মাইন্ড ইট। আমি ভয়ে এবার সিটিয়ে গেলাম। ঘন ঘন মাথা নাড়িয়ে স্বগতির মতো বললাম, কেউ জানবে না, আমি কাউকে বলবো না। গুড। পর মুহূর্তে গম্ভীর শীতল কণ্ঠে বললেন মিস্টার ইজহান। দামি আলমারির থেকে কাপড় বের করে বড় বড় পা ফেলে চলে গেলেন জোরে দরজা বন্ধ করে। আমি তার চাওয়ার পানি চেয়ে রইলাম স্থির দৃষ্টিতে। ক্লান্ত শ্রান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায়। চোখ দুটো ওপরের চলন্ত ফ্যানটির দিকে নিবন্ধ করলাম। ভাবতে লাগলাম আমার জীবনের সুখের দিনগুলোর কথা। সুখ তো চলেই গিয়েছিল আমার জীবন থেকে এক যুগ আগে, কিন্তু গত 6টি মাস পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়ে গেল আমাকে। ছোট শ্বাস বেরিয়ে এলো আমার ভেতর থেকে। আলিশান লাশময়ী ঘরটির নরম তুলতুলে বিছানায় শুয়ে চোখের পাতা ভারী হয়ে এলো। চট করে নেমে এলো ঘুম। পাড়ি জমালাম স্বপ্নের রাজ্যে। তীব্র একটি আওয়াজে ঘুম ভাঙলো আমার। বেড সাইডে রাখা মুঠোফোনটি তুলতেই উপাস থেকে আমার বস ম্যানেজিং এডিটর শান্তনু ফ্যাচ ফ্যাচ করে বলে উঠতেন, এই শ্যামা, কোথায় তুমি? এখনো লাপাতা চাকরি করার কি ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, ঘুম ছোটেনি তখনও আমার। ম্যানেজিং ডিরেক্টরের কথায় ধরফর করে উঠে বসলাম। আমতা আমতা করে বললাম, না মানে স্যার, আমি এক্ষুনি আসছি। ওপাশ থেকে
বললেন তখন শান্তনু। অফিসে নয়, ডাইরেক্ট কলেজ গেটে পৌঁছাও। আজ মেয়ে যান সেইখানে আসবেন, বক্তব্য রাখবেন গো। আমি মিস্টার ইজানের নাম শুনে থমকে গেলাম। পাশ ফিরে দেখলাম উনি নেই। সে যে রাতে বেরিয়ে গেছিল, উনি কি আর ফেরেনি? আমি ওপাশের মানুষটিকে বললাম, জি স্যার, আমি আসছি বলে কলটুকু কেটে নেমে পড়লাম বিছানা থেকে। তড়ি ঘড়ি করে তৈরি হয়ে বেরিয়ে যাব। তখনই মিস্টার ইজানের কেয়ারটেকার ডেকে উঠল। ম্যাডাম, স্যার বলেছেন নাস্তা করে যেতে। আমার বড্ড তাড়াহুড়ো ছিল। এর মাঝে কেয়ারটেকার নিপার কথা শুনে চমকে তাকালাম। মিস্টার ইজান আমাকে খেয়ে যেতে বলেছেন। হ্যাঁ, এত কেয়ার! গত দুদিনের ব্যবহার এতটা ভিন্ন। আমি শুকনো মুখে হাসলাম, বললাম বাইরে খেয়ে নেব বলে আবার পা বাড়াতেই নিপার কণ্ঠ চওড়া হলো। ম্যাডাম, স্যার আপনাকে না খাইয়া ছাড়তে নিষেধ করেছে, নয়তো কাজে বের হতে দিতে বারণ করেছে। আমি বিস্ময় বিমূঢ়। বলে কি, খাবার না খেলে বের হতে দিবে না? আমার বড্ড তাড়াহুড়ো। এর মাঝে আবারও ফোনটা বেজে উঠল। আমি কথা না বাড়িয়ে চটপট করে খাবার ভর্তি টেবিল থেকে জুসটুকু তুলে এক চুমুকে শেষ করে দিলাম। জুসের টেস্টই পছন্দ হলো না আমার, কেমন যেন ঝাঁঝালো। আমি সেদিকে পাত্তা দিলাম না। এক ছুটে ফের বের হলাম কলেজের গেটের উদ্দেশ্যে। ইঝান নির্লিপ্ততা ভাবে বসে আছে গাড়ির মাঝে। গাড়ি চলে এসেছে প্রায় গন্তব্যে। ঠিক তখনই রাস্তার ধারে শ্যামাকে দেখে বড্ড উদাসীন হয়ে উঠল। পরক্ষণে এক রাগ দলা পাকিয়ে মাথার উপর দিয়ে চলে গেল। ড্রাইভারকে গম্ভীর শীতল কণ্ঠে আদেশ করে বলল, তোমাদের ম্যাডামের উপর গাড়ি চালিয়ে দাও। উপস্থিত গাড়িতে সবাই থমকে গেল। ততক্ষণে ড্রাইভার স্পিড বাড়িয়ে দিয়েছে। ঠিক শেষ মুহূর্তে অধীরাজ চেঁচিয়ে উঠে বলল, ম্যাডাম যেন ব্যথা না পায় কবির। গাড়িটি ঠিক শ্যামার মুখোমুখি হতে একদম ছিটকে গেল কিছুটা দূরে। উদাসীন দৃষ্টিতে তাকিয়ে দেখলো ইজহান। ভাবলিশান তাকিয়ে আছে তার দিকে, ঠোঁটে বাঁকা হাসি। লাইভ চলছিল। চ্যানেল 20 থেকে রিপোর্টার হিসেবে এসেছি আমি কথা বলছিলাম, ছোট মাইক্রোফোন হাতে আমার। ক্যামেরা ধরছিল জাহিদ। ঠিক তখনই দূর থেকে একটি গাড়ির শাঁ করে এসে দাঁড়ালো আমার সামনে। আমার ভয়ে যেন আত্মা কেঁপে উঠল। আমি ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম গাড়িটির দিকে। বুঝতে বাকি নেই এই কাজটি মিস্টার ইজহানের, কিন্তু কেন করলেন এমন? নিজের চিন্তায় বালু ঠেলে সামনে নিলাম লাইভটি। মুখের মাঝে হাসির রেখা টেনে বললাম, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে উত্তেজনা। সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে মিস্টার ইজহানের দর্শনের জন্য। ইতিমধ্যে তিনিও উপস্থিত। ইজহানের শীতল দৃষ্টি এখন মেপে নিচ্ছে আমার শরীর। অস্থিরতায় কাঠ হয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে তার ব্ল্যাক BMW গাড়ি থেকে নেমে এলো ইজহান। পরনে সাদা জামা, কালো প্যান্ট, প্রতিবারের মতো নিট অ্যান্ড ক্লিন। আমি চোখ ফিরিয়ে ব্যাঘাত ঘটা লাইভটি আবারও শুরু করতে করতে মাইক নিয়ে এলাম মিস্টার ইজহানের সামনে। উনি তার সুচালো ঠোঁটে হাসি ফুটালেন। কিছু বলবেন এমন ভাব করে শীতল বরফ কণ্ঠে বললেন, নো কমেন্টস। বলেই গটগট করে চলে গেলেন উনি স্টেজের দিকে। রাগে পিত্তি জ্বলে উঠল আমার। পরপর করা দুটো অপমান সহ্য হলো না। কিছু যখন বলবি না তো এমন করলি কেন? আর আমার লাইফটাই বা নষ্ট করার মানে কি? আমি ছোট শ্বাস ছাড়লাম। মিস্টার ইজহানের সাথে কথা বলার জন্য পথ খুঁজে যাচ্ছি। উনি কি মেরে টেরে ফেলতে চায় নাকি আমাকে? বিয়ে করে রক্ষিতা করতে পারেন উনি, কিন্তু আমার কাছে ব্যাঘাত ঘটানোর অধিকার তার নেই। আমি রাগে ফুঁসতে লাগলাম। ঠিক তখনই উনি উঠে গেলেন বক্তব্য দিতে। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহর জন্য। কেমন আছেন আপনারা? মাঠ ভর্তি মানুষদের সরগম একসাথে চেঁচিয়ে উঠল ভালো বলে। মিস্টার ইজহান হাসলো। কালো কুচকুচে ঘন পল্লব চোখ দিয়ে দূরে তাড়িয়ে থাকা আমার দিকে এক দৃষ্টিতে নিক্ষেপ করলেন। সেই দৃষ্টিতে কিছু একটা তো ছিল, যেন ভস্ম করে দিচ্ছে। তাকিয়ে থাকা গেল না তার দিকে। উনি আবারও বললেন, আমি কোনো বক্তব্য দিতে আসিনি। এটা আমার কাছে বড্ড বোরিং লাগে। কিছু মনে করবেন না, আমি ডিরেক্ট কাজের কথায় আসব। আমার শহরে যার যত অভিযোগ থাকবে তাদের জন্য আমি প্রতিটি এলাকায় একটি করে মোট 13টি অভিযোগ বক্সের স্থাপন করব। প্রতি সপ্তাহে বক্সগুলো চেক করা হবে এবং সকলের অভিযোগ দূর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনাদের সাহায্য চাই। কি সাহায্য করবেন তো? সকলেই আবার হই হই করে উঠল। আমি তাকিয়ে রইলাম এই জনগণ আর ওনার দিকে। কত ভালোবাসে তারা মিস্টার ইজহানকে। আর মিস্টার ইজহান নিজেও যেন এই মানুষগুলোর জন্যে বাঁচে।
কিন্তু আমি, এই আমিটাকে কেন উনি এত ঘৃণা করেন? যতবারই তার চোখে পড়ে আমার জন্য তার চোখে উদাসীন, বিরক্তি, রাগ, ঘৃণা স্পষ্ট দেখেছি। কিন্তু কেন? আমি আকাশ কুসুম ভাবছিলাম, ঠিক তখনই কারো কণ্ঠে আমার ভাবনার ছেদ পড়ে। পিছনে তাকে দেখি অধিরাজ, মিস্টার ইজানের ম্যানেজার। আমি হেসে বললাম, অধিরাজ দা, কিছু বলবেন? অধিরাজ হালকা হেসে মাথা নাড়িয়ে বললেন, তোমার পায়ে চোট লেগেছে, ওষুধ লাগাওনি কেন? আমি খেয়াল করিনি কখন চোট পেলাম। পায়ের দিকে তাকাতেই রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেল। মনে পড়ল তখন মিস্টার ইজানের গাড়ির সাথে একটু ধাক্কা লেগেছিল কিনা। ব্যথা অনুভব হলেও পাত্তা দিইনি আমি হেসে বললাম, সমস্যা নেই দাদা, আমি মেডিসিন লাগিয়ে নেব পরে। আচ্ছা, মিস্টার ইজান কোথায় আছেন? উনি কি চলে গেছেন? অধিরাজ আবার মাথা নাড়ায়, যার অর্থ সে চলে গেছে। আমি হতাশ হয়ে বললাম, তার সাথে আমার কিছু কথা ছিল, কোথায় পাবো? অধিরাজ বলল, ও তো এখন অফিসে আছে, তুমি বরং সেখানে যে দেখা করে আসো। আমি মাথা নাড়ালাম। জাহিদকে আমার ব্যাগ দিয়ে বললাম অফিসে চলে যেতে, আর আমি ছুটলাম ওনার অফিসের দিকে। অফিসে আসতেই নিচে দেখা মিলল মিস্টার ইজানের অ্যাসিস্ট্যান্ট রুমার সাথে। হেসে হেসে বলল, স্যার মিটিং রুমে, ওয়েটিং রুমে বসে ওয়েট করতে হবে যে। আমি প্রতি উত্তরে হেসে হাঁটা ধরলাম ওয়েটিং রুমের দিকে, কিন্তু সেখানে কেউ নেই। আমি বসে কিছুক্ষণ ওয়েট করলাম। ফোনটা হাতে নিয়ে দু একবার কল করলাম, রিং হতেই কেটে গেল।